কি অবস্থা সবার? সবাই কেমন আছো? প্রিয় এসএসসি ব্যাচ, আজকের ক্লাসটা ক্লাস 9 বা ক্লাস 10, তুমি যে ক্লাসে হোক সমস্যা নাই। তো আর যাদের সামনে পরীক্ষা, এসএসসি 26 ব্যাচ, তোমাদের জন্য এই ক্লাসটা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে আমরা তোমাদের যে কাজ, শক্তি, ক্ষমতা যে অধ্যায়টা আছে, কাজ, ক্ষমতা ও শক্তি, হ্যাঁ, তো এই অধ্যায়ের উপরে আজকে আমরা একটা ক্লাস করব। একদম বেসিক থেকে দেখব, কিছু ম্যাথ প্র্যাকটিস করব ক্লাসের মধ্যেই। তো আজকের ক্লাসে মেইনলি আমরা এই ক্লাস পুরো অধ্যায় হয়তো অর্ধেক শেষ করব, আর বাকি অর্ধেকটা আমরা এই পরবর্তী ক্লাসে দেখব। ঠিক আছে? তো চলো শুরু করা যায়, সময় আমরা নষ্ট না করি। তো প্রথমে আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে কি, কাজ, তাই না? কাজ। এখন আমরা ছোটতে শিখেছি কি, যে আমরা যা করি সেটাই কাজ, তাই না? বাস্তবে কি এটা হয়? হয় না। দেখো, কাজের বায়োলজিতে একটা সংজ্ঞা আছে, আর ফিজিক্সের ভাষায় আলাদা সংজ্ঞা আছে। ফিজিক্সের ভাষায় কাজ কাকে বলে? কোনো বস্তুর উপর বল প্রয়োগের ফলে যদি বস্তুটি সরণ হয়, তাহলে বল এবং বলের দিকের বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে কাজ বলে। কি বোঝা যাচ্ছে? এই বাংলা কথাটা কি বোঝা যাচ্ছে? একটা বস্তু, এটা মনে করে একটা বস্তু, এই বস্তুটা একটা সারফেসের উপরে আছে, ভূমির উপরে আছে একটা বস্তু। তো এই বস্তুতে তুমি একটা কি বল প্রয়োগ করলা, এফ পরিমাণ একটা বল প্রয়োগ করলা। তো বল প্রয়োগের ফলে বস্তুটা কি হলো, এই জায়গা থেকে এই জায়গায় আসলো। তাহলে বস্তুটা কি একটা সরণ হয়েছে। কোন দিকে সরণ হয়েছে? বলের দিকে সরণ হয়েছে। বলটা এই দিকে প্রয়োগ করেছো, সরণটাও কি এইখান থেকে এইখানে এই দিকে হয়েছে। সরণ কি একটা ভেক্টর রাশি, সরণেরও একটা কি দিক আছে, সরণ ধরলাম কি এস। তাহলে বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণ, বলটা যে বিন্দুতে প্রয়োগ করেছো সেই বিন্দু সরণ কি পরিমাণ? এস পরিমাণ। এবং বলের গুণফল, এই যে বল এবং বলের দিকে বলের প্রয়োগ বিন্দু সরণের গুণফলকে কাজ বলে। তাহলে কি পরিমাণ বল প্রয়োগ করেছো? এফ। আর বিন্দু সরণ হয়েছে কতটুকু? এস পরিমাণ। তাহলে কাজ কত? ডাব্লিউ ইকুয়াল টু কি হবে? বল ইন্টু সরণ। আচ্ছা, এটা তো এখানে সংজ্ঞা দেখলাম। কাজের আরো একাধিক সংজ্ঞা আছে, কাজ কাজ হচ্ছে বল, এবং বল কি একটা ভেক্টর রাশি, তাহলে ভেক্টর সাইন নিই। আচ্ছা, সরণ কি? সরণ একটা কি ভেক্টর রাশি, তো এই দুইটার কি ডট গুণফল। এটা তোমাদের ক্লাস 9-10-এ তোমরা এটা পড়ো নাই এখনো, তোমরা জাস্ট নর্মালি একটু ভেক্টরের ধারণা পেয়েছো, কিন্তু ভেক্টর তোমরা ডিটেলসে পড়ো নাই, এটা ইন্টারমিডিয়েটে যে তোমরা পাবা। তো দুইটা ভেক্টরকে ডট গুণ করলে কি পাওয়া যায়? দুইটা ভেক্টরকে ডট গুণ করলে পাওয়া যায়, এখানে এফ আর এস কে আমরা ডট গুণ করছি, এটা পাবো কি এফ এস কস থিটা, কস থিটা। আচ্ছা, এইখানে থিটাটা কি? থিটাটা হচ্ছে এই যে তুমি বল প্রয়োগ করেছো, বল আর এই যে সরণ হয়েছে, এই দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে থিটাটা হচ্ছে কি? বল ও সরণের মধ্যবর্তী কোণ। বল ও সরণের মধ্যবর্তী কোণ। আচ্ছা, এই চিত্রে বলো তো, এইখানে বলটা যেদিকে প্রয়োগ হয়েছে সরণটাও সেই দিকে ঘটেছে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে আমরা কি লিখতে পারি? W ইকুয়াল টু কি? এফ এস। আমরা cos থিটার ভ্যালুতে, cos থিটার ওখানে কি থিটার ভ্যালুটা বসাই দিয়েছি। থিটা কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 ডিগ্রি মানে কত? 1। তাই আমরা পেয়েছি W ইকুয়াল টু কি? এফ এস। বাট যদি এরকম হইতো যে বলটা এই দিকে প্রয়োগ করা হয়েছে আর সরণ হয়েছে এই দিকে এস পরিমাণ, দেন এইখানে বস্তুটা আসছে, তখন কি হইতো? এই যে মধ্যবর্তী কোণটা থিটা কত হইতো? 90 ডিগ্রি। তো cos 90 ডিগ্রির ভ্যালু কত? cos 90 ডিগ্রি, তখন কি হইতো? 0 হয়ে যেত। cos 90 ডিগ্রি সমান আমরা জানি 0। তাহলে এই ক্ষেত্রে কি কোনো কাজ হইতো না, এই ক্ষেত্রে কি কোনো কাজ হতো না। ঠিক আছে? কাজের কিন্তু আরো একাধিক সংজ্ঞা দেওয়া যায়। হ্যাঁ, কাজের আরো একাধিক সংজ্ঞা দেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তার আগে বলো যে শক্তি কি জিনিস, কাজ করার সামর্থ্য কি কি শক্তি বলে। তো কাজ সমান লিখা যায়,
শক্তির রূপান্তর। আচ্ছা, শক্তি একটা ফর্ম থাইকা, শক্তি তো অনেকগুলো রূপ আছে তাই না? তোমার বডির ভিতরে, আমার বডির ভিতরে একটা এনার্জি আছে। আচ্ছা, আমার বডির ভিতরে একটা শক্তি আছে। আচ্ছা, এবার কি করলাম, আমার বডির ভিতরে শক্তি দিয়ে আমি কোনো একটা মনে করো যে এখানে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুললাম, ঠিক আছে? তাহলে এই বস্তুটাকে তুললাম বা একটা বস্তুকে আমি ধাক্কা দিয়ে গতিশীল করলাম। তাহলে যখন গতিশীল করলাম তাকে, তার ভিতরে কি হলো, গতিশক্তি গেল। আর আমার ভিতরে কি ছিল, বিভব শক্তি ছিল। এই যে বিভব শক্তি থেকে গতিশক্তিতে গেল। অথবা আরো সহজ উদাহরণ যদি দেওয়া যায়, তোমার বাসায় যে কারেন্ট বা ইলেকট্রিসিটি, এটার ভিতরে কি আছে, ইলেকট্রিক্যাল এনার্জি আছে। ইলেকট্রিক্যাল এনার্জি থেকে দেখো তোমার বাসায় যখন একটা লাইট জ্বলতেছে, বাল্ব জ্বলতেছে, তো ওইটাতে কি হচ্ছে, লাইট এনার্জি আছে, হিট এনার্জি আছে। তো এইখানে কি এনার্জি ট্রান্সফরমেশন হচ্ছে না? একটা ইলেকট্রিক্যাল এনার্জি কিসে কনভার্ট হচ্ছে, লাইট এনার্জিতে, হিট এনার্জিতে। তো এখানে এনার্জির কি রূপান্তর হচ্ছে। তো এই যে এনার্জি রূপান্তর হইলো, এখানে কাজ হয়েছে। অর্থাৎ এই যে ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জিতে কনভার্ট হলো, যতটুকু কনভার্ট হলো ততটুকু কাজ হয়েছে। ওই যে লাইটটা জ্বলতেছে, ওইখানে যতটুকু এনার্জি, যতটুকু ইলেকট্রিক্যাল এনার্জি লাইট এনার্জি আর হিট এনার্জিতে কনভার্ট হয়েছে, ততটুকু কাজ হয়েছে। বাল্বটা জ্বলতে ততটুকু কাজ হয়েছে। তাহলে আমরা বলতে পারি কাজ হচ্ছে কি, শক্তির রূপান্তর। আবার কাজ কি, কাজ হচ্ছে বল এবং বল প্রয়োগের ফলে সরণের কি, গুণফল। এবং এটা তোমরা যদি ভেক্টর অ্যানালিসিস করো, তো বল এবং সরণের কি, ডট গুণফল। ডট গুণফল করলে কি পাওয়া যায়, এফএস কস থিটা পাওয়া যায়। ওখানে থিটার ভ্যালুর কারণে কাজ কি, কখনো পজিটিভ হইতে পারে, কাজ কখনো নেগেটিভ হইতে পারে, কখনো জিরো হইতে পারে। তো এরকম বিভিন্ন ভ্যারিয়েশন আছে। তো এরপরে আমরা যদি যাই, এখানে কিছু ম্যাথ দেওয়া আছে, ছোট ছোট ম্যাথ। আচ্ছা, প্রথম ম্যাথটা যদি দেখি, দেখো তো তোমরা প্রথমকার ম্যাথটা দেখো। আচ্ছা, ৭৭ কেজি ভরের এক ব্যক্তি ২০০ মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করেন? আচ্ছা, কাজ সমান আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস, তাই না? আচ্ছা, আমার এই কোয়েশ্চেনে কি কি ডাটা দেওয়া আছে, বলছে ভর এম, এটা কত, ৭৭ কেজি বা 70 কেজি দেওয়া আছে। আচ্ছা, আর ২০০ মিটার উঁচু পাহাড়ে তিনি উঠেছেন, তাহলে উচ্চতা দেওয়া আছে একটা, এটা হচ্ছে কত, ২০০ মিটার। আচ্ছা, এখন আমি কাজ বের করব। আচ্ছা, এইখানে তার আগে বুঝতে হবে যে কাজ কিন্তু কি, একটা বল দ্বারা সংগঠিত হয়, তাই না? আমরা একটা বল প্রয়োগ করি, বল প্রয়োগের ফলে সরণ ঘটে। তো কাজ কি, বল প্রয়োগের ফলে ঘটে। তো এখন এইখানে বিষয়টা হলো যে তুমি যখন কাজ নির্ণয় করবা, তখন তার আগে তোমাকে এইটা নির্ণয় করতে হবে যে এই কাজটা কোন বল দ্বারা হয়েছে। সরণ তো হয়েছে, ঠিক আছে, কিন্তু বলটা কোন ধরনের বল, কোন বল প্রয়োগে এই সরণটা হয়েছে। তো আমরা যখন কোনো কিছু, এই যে উচ্চতা উঠানামা করি, বা এই ক্ষেত্রে সাধারণত কাজটা যেটা আমরা বের করি সেটা হচ্ছে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ বের করি। তো এই ক্ষেত্রেও দেখো, এখানে একটা উচ্চতায় উঠা হয়েছে, অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ হয়েছে। তো এই কাজটা কি, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ। তো অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, আমি এখানে অবশ্যই আমি অভিকর্ষ ত্বরণটা নিয়ে আসবো, কারণ বল মানে কি, বলের ভিতরেই কি ত্বরণ আছে। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এফ, এফ কি, বল। আচ্ছা, এইখানে বলটা কি হবে, বস্তুটার ওজন, তাই না? তাহলে এম জি। আচ্ছা, এস মানে তো সরণ, এইখানে সরণটা উলম্ব বরাবর হয়েছে, অর্থাৎ এইচ সরণ হয়েছে, এম জি এইচ। তাহলে এম এর মান কত, 70, জি 9.8, আর এইচ হচ্ছে কত, 200 মিটার, তাহলে 200। তাহলে এখানে আমার কাজের মান কত, ইন্টু 9.8, সরি 8 ইন্টু 200। তাহলে এখানে কাজের মান হয়েছে 137,200 জুল। কাজের একক কি, জুল। এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে, কাজের একক যে জুল। আচ্ছা, এটা আমরা চলো একটু দেখে নিই। কাজ কি, এফ এস, তাই না? এফ কি, বল। আচ্ছা, বলের একক কি, নিউটন। তাহলে কাজের একক কিন্তু এটাও লেখা যায়, নিউটন মিটার। এটাও একটা কি, কাজের একক। আচ্ছা, নিউটন। আচ্ছা, নিউটন আমি রাখলাম না, এটা একটা কি, কাজের একক, এটা একটা পাইলাম, ঠিক আছে। আচ্ছা, তারপরে এফ এস, তাই না? এফ এর ভিতরে কি আছে, এম এ। এফ ইকুয়াল টু কি, আমরা জানি এম এ, আর এখানে কি, এস। আচ্ছা, এম কি, ভর, তাহলে এটা কি, কেজি। আচ্ছা, ত্বরণ,
ত্বরণের একক আমরা তো জানি মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সরণের একক কি মিটার। তাহলে বলের কাজের একক আমরা কি লিখতে পারি, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। এটা একটা কাজের একক, এটা হচ্ছে কাজের কি এসআই একক। আর এইটাকে বিজ্ঞানী জুলের নামে জুল একক দ্বারা লেখা হয়। তাহলে নিউটন মিটার কাজের একক, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার এটাও কাজের একক, আবার জুল বিজ্ঞানী জুলের নামের অনুসারে এই যে জুল একক এটাও কি কাজের একক প্রচলিত। তাহলে আমরা কাজের তিনটা একক দেখতে পাইলাম। হ্যাঁ, এখান থেকে তোমাদের বহুপদী কোয়েশ্চেন আসতে পারে, যে তিনটা অপশনে দেওয়া আছে যে নিচের কোনটি সঠিক, তো তোমরা একটু ভালো করে খেয়াল করো। এই তিনটাই দেওয়া থাকলো, দেখা গেল অপশনে তুমি আবার দেখা গেল জুল লাগাইলা বা এটা দেখালে, কাজের একক কিন্তু এটাও হবে। আর যদি মাত্রার কথা বলে তাহলে এখান থেকে তুমি মাত্রাটা বের করতে পারবা খুব ইজিলি। কেজি মানে কি ভর, তাই না, ভরের ক্ষেত্রে কি লেখা হয় এম মাস, আর মিটার এটা কি এল স্কোয়ার, আর সময় টাইম টি ইনভার্স 2। তাহলে এটা হলো কি কাজের মাত্রা, এটা কি কাজের মাত্রা, এটা কাজের মাত্রা। তোমরা যদি খেয়াল করো তো দেখবা শক্তিরও একক কি এইটাই জুল। বাট আমরা তো জানি শক্তির ট্রান্সফরমেশনটাই কাজ, তাহলে কাজ আর শক্তির যে একক একই হবে এটা তো জানা কথা, বাট জিনিস দুইটা কিন্তু এক না। আমরা আরো দেখবো, আমাদের ক্লাস এখনো শেষ হয় নাই, আছে, আমরা আরো দেখবো বিস্তারিত। আচ্ছা, 2 নাম্বার একটা কোয়েশ্চেন আছে। আচ্ছা, নিশাদ 10 কেজি মাল নিয়ে 850 মিটার উঁচু একটি পাহাড়ে আরোহণ করেন, তার নিজের ভর 55 কেজি। তাহলে তার ভর 55 কেজি আর ও আবার 10 কেজি একটা ভর নিয়েছে, তাহলে টোটাল ভরটা কত হবে, টোটাল ভরটা কত হবে 55 প্লাস 10 65 কেজি, ঠিক আছে। আচ্ছা, জি এর মান দেখো কোয়েশ্চেনেই দেওয়া আছে, জি এর মানটা কোয়েশ্চেনেই দেওয়া আছে 9.8। কোয়েশ্চেনে যদি না দেওয়াও থাকে তো তোমরা তো পারবা, তাই না। আচ্ছা, কৃত কাজ কত এটাই বলতে বলছে, আর এই যে এইচ দেওয়া আছে, এইচটা কত 850 মিটার। তো আমরা সিম্পলি কাজের যেটা এইখানে যেটা ইউজ করছি ওইটা দিয়েই করব, এম জি এইচ। এখানে আমরা ভ্যালুগুলা বসাই দিব, এম কত 65 9.8 ইন্টু 850। হ্যাঁ, তো এটা তোমরা নিজেরাই করো, নিজেরা করে উত্তরটা কত সেটা কমেন্টে জানায় দাও, আমি আর করলাম না। আচ্ছা, এখানে একটা ম্যাথ আছে, দেখো খুব সুন্দর একটা ম্যাথ দেওয়া আছে। 1000 কেজি ভরের একটি গাড়ি স্থির অবস্থান থেকে, তোমরা যখন কোনো প্রবলেম সলভ করবা তখন অবশ্যই চেষ্টা করবা জায়গাগুলো মার্ক করার। হ্যাঁ, কোথায় কোথায় ইনফরমেশন আছে, ডাটা আছে, এগুলো মার্ক করার। সমতরণে যাত্রা শুরু করে, মানে একটা তরণও আছে। 200 মিটার দূরত্ব অতিক্রমকালে এত বেগ প্রাপ্ত হয় গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। দেখো তো একটু চিন্তা করো তো, এটা কি কঠিন লাগছে? কঠিনের কিছুই নাই, আমাকে কাজ বের করতে বলেছে, তাই না। তো আমরা কাজ মানে কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু এ এস, এইটাই তো কাজ। এখন দেখো কোশ্চেনে দেখো যে যাত্রা শুরু করে 200 মিটার দূরত্ব অতিক্রমকালে, তাহলে এই যে সরণ হয়েছে কত 200 মিটার, সরণ হয়েছে কত 200 মিটার। আমার কোনোভাবে বলের মানটা নিয়ে আসতে হবে। আচ্ছা, বল এফ ইকুয়াল টু কি এম এ, তাই না। দেখো এমও দেওয়া আছে, এম কত দেওয়া আছে 1000 কেজি, 1000 কেজি। তাহলে আমার এটা নিয়ে আসতে হবে, আমি কোনোভাবে যদি এ নিয়ে আসতে পারি তাহলে এফ পাবো, আর এফ পাইলে আমি কাজ পেয়ে যাব, তাই না। এখন এ কিভাবে নিয়ে আসবো, এ কিভাবে নিয়ে আসবো বলো তো, এই কোশ্চেনটা একটু দেখো, ভালো করে দেখো, অবজার্ভ করো। এ আমার কোনোভাবে ত্বরণ নিয়ে আসতে হবে, অবশ্যই ত্বরণের কথা এখানে বলেই দিয়েছে সমত্বরণে, তার মানে একটা ত্বরণের মান আছে, ওই ত্বরণের মানটা আমাকে এখান থেকে বের করতে হবে। আচ্ছা, কিভাবে বের করব, আমার কি কি ইনফরমেশন আছে। আচ্ছা, আমার ইনফরমেশন আছে যে গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করলে গাড়িটার আদিবেগ কত, ইউ ইকুয়াল কত 0 মিটার পার সেকেন্ড। যাত্রা শুরু করে কত গেছে 200 মিটার দূরত্ব অতিক্রম করেছে, তাহলে সরণ বা অতিক্রান্ত দূরত্ব কত 200 মিটার। 200 মিটার দূরত্ব অতিক্রম করার সময় তার বেগ হয়েছে কত 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, তার বেগ হয়েছে কত 20 মিটার পার সেকেন্ড। এখন বলছে গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজ, গাড়ির ইঞ্জিন কর্তৃক কৃত কাজ। তাহলে কৃত কাজ কত হবে, আমরা যদি এখান থেকে
দেখো ইউএসভি আমার ত্বরণ লাগবে, তাহলে এ ইকুয়াল টু কত, হট। তাহলে এই চারটা জায়গা, এই যে চারটা আমার হচ্ছে ডেটা আছে, ডাটার ভিতরে আমার একটা অজানা, সেটা হচ্ছে ত্বরণ এ, আর তিনটা আছে। এখন এই চারটা কোন লয়ে আছে, গতির কোন সূত্রে আছে, ওইখান থেকে আমি এটা বের করব। সূত্রটা কি, ভি স্কোয়ার ইকুয়াল কি ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে 2as এটা হবে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। আচ্ছা, এ হবে কি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2s। ভি কত 20, এটা তো 0 তাই না, আর 2s এস কত 200। তাহলে উপরে হবে কত 400, নিচে কত 400। তাহলে ত্বরণ হইল কত 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বলো বল কত হবে, বল কত হবে, এম কত দেওয়া আছে 1000 কেজি, আর ত্বরণ কত পাইলা 1, তার মানে বল কত 1000 নিউটন। বল কত 1000 নিউটন। এখন বলের মান পেয়ে গেছো, সরণও তুমি জানো, তাহলে কি হবে, এখানে 1000 নিউটন বসাই দিলাম, সরণ কত 200, তাহলে কৃত কাজ কত হবে 2 × 10⁵ জুল। 2 × 10⁵ জুল। আচ্ছা, এখানে কৃত কাজ বের করার আরো একটা সহজ পদ্ধতি আছে। সহজ পদ্ধতিটা হচ্ছে, তোমাদের গতিশক্তির ফর্মুলা আছে না, ইকুয়াল টু কি হাফ এম ভি স্কোয়ার। তাহলে হাফ এম এর মান কত 1000, আচ্ছা ভি কত 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে এটার উপর স্কোয়ার, তাহলে হাফ ইন্টু 1000 ইন্টু 20 স্কোয়ার মানে 400, এইটা কাটলে 2, তাহলে 200 ইন্টু 1000 কত হয় 2 × 10⁵ জুল। এইটা কেন হলো এটা কি জানো? আচ্ছা, তুমি চাইলে এটা দিয়েও বের করতে পারো, ঠিক আছে, বাট এটার পিছনে কিন্তু একটা লজিক আছে। হ্যাঁ, তোমরা যখন ইন্টারমিডিয়েটে উঠবা, তোমরা হ্যাঁ এখানে নর্মালি বলতে পারো, বাট যে গতিশক্তির এত বেগ, ঠিক আছে, বাট এটা তো সমবেগে না, একটা নির্দিষ্ট পয়েন্টের কথা বলে নাই। 0 মিটার পার সেকেন্ড বেগ থাকাও 20 মিটার পার সেকেন্ড বেগে গেছে, ঠিক আছে। এই কাহিনী কিন্তু এখানে 0 ছিল বললাই হয়েছে, ঠিক আছে, কিন্তু এখানে যদি ইউ ইকুয়াল 5 থাকতো 5 মিটার পার সেকেন্ড, তখন কিন্তু তুমি এমনি আর যে 20 যে 5 থেকে 20 হচ্ছে, তখন কিন্তু আর এটা করতে পারতো না, ঠিক আছে। তো বুঝে সুঝে করতে হবে, এটার পিছনে একটা কনসেপ্ট আছে, একটা কাজ শক্তি উপপাদ্যর ইয়া আছে। তো আমি বলবো যে এইটাই বেস্ট, এই লং প্রসেসেই করবা। আর যদি এরকম থাকে 0 থেকে বেগ হয়েছে, তখন তুমি এটা ডিরেক্টলি করতে পারবা, আবার অন্য ভ্যালু থাকলে এটা করতে যায় না, তখন কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। তখন তোমার একটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে কৃত কাজ হচ্ছে কি গতিশক্তির পরিবর্তন, বাট আমি ওইটা ডিসকাস করি না, কারণ এটা তোমাদের সিলেবাসের বাইরে, তাই। আচ্ছা, শক্তি এবং শক্তির প্রকারভেদ। শক্তি এবং শক্তির প্রকারভেদ, আমরা প্রথমে কাজ এবং কাজের প্রকারভেদ দেখেছিলাম। কাজ কি, কাজ হচ্ছে বল এবং সরণের গুণফল। কাজের প্রকারভেদটা কি, দেখো বল আর সরণের কি, আমরা জানি যে এখানে একটা দিকের ব্যাপার আছে, বল আর সরণের মধ্যবর্তী কোণ। তো মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে কি কাজ কখনো শূন্য হয়, কাজ কখনো ধনাত্মক হয়, কাজ কখনো ঋণাত্মক হয়, এগুলো হচ্ছে কি কাজের প্রকারভেদ। আর এখন আমরা দেখবো শক্তি। শক্তি সুন্দর একটা সংজ্ঞা লেখা আছে, শক্তি কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। খুবই সুন্দর, কারণ আমরা জানি কি কাজ হচ্ছে কি শক্তির রূপান্তর। শক্তির একটা রূপ থেকে আরেকটা রূপে যে যায়, যতটুক পরিবর্তিত হয় অতটুক কাজ হয়। তাহলে কাজের সামর্থ্যটাই কি শক্তি। আচ্ছা আচ্ছা, কাজ আগে না শক্তি আগে, এটা একটা কমপ্লেক্স কোয়েশ্চেন করা যায়, বাট শক্তি আগে। দেখো শক্তি আছে, শক্তি রূপান্তর হয় বলেই কাজ হয়। কাজ এক্স্যাক্টলি কিছুই না, কাজ বলতে গেলে কিছুই না, কাজের কোনো এক্সিস্টেন্সই নাই ধরতে গেলে, ঠিক আছে। আচ্ছা, কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তারপরে দেখো শক্তির প্রকারভেদ। শক্তির অনেকগুলা রূপ আছে, যে যান্ত্রিক শক্তি, ইটস মাই ফেভারিট, মেকানিক্যাল এনার্জি, এটা হচ্ছে কি মেকানিক্যাল এনার্জি, আমার ডিপার্টমেন্ট মেকানিক্যাল এনার্জি। এই যে আমরা যা কিছু কাজ করি তাই না, এগুলো সবই কি মেকানিক্যাল এনার্জি। সবচাইতে সুন্দর একটা উদাহরণ দেওয়া যায় যে মোটর ঘুরে না, মোটর বা যেইখানে দেখবা যে রোটেশনাল কিছু আছে, রোটেট করছে, ওই জায়গায় মেকানিক্যাল এনার্জি আছে, ওইখানে এনার্জির ট্রান্সফরমেশন হচ্ছে একটা রূপ থেকে আরেকটা রূপে। তুমি ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখবা, যত ডিভাইস দেখবা কোথাও না কোথাও এনি হয় হচ্ছে যে একটা মোটর আছে, ঘুরছে, এরকম কোনো না কিছু আছেই, ঠিক আছে, তুমি খেয়াল করে দেখো। আচ্ছা, কি আছে তাপ শক্তি, শব্দ শক্তি।
তাপশক্তি তো এটা আরো অনেক ইম্পর্টেন্ট একটা হিট এনার্জি, এটা নিয়েও আমরা অনেক পড়াশোনা করি। এই যে আমাদের যতগুলা গাড়ির ইঞ্জিন টিঞ্জিন চলে সব এই হিট এনার্জি দিয়ে চলে, এটার কনসেপ্ট, ঠিক আছে। শব্দ শক্তি, রাসায়নিক শক্তি। রাসায়নিক শক্তি কি? যে খাবারের ভিতরে থাকে, জ্বালানির ভিতরে থাকে। জ্বালানির ভিতরে দেখো ইঞ্জিনে কি হয়, তাপ শক্তি হয়, তাই না? ইঞ্জিনে কি তাপ শক্তি, আর এই যে তেল জ্বালানির ভিতরে কি থাকে, রাসায়নিক শক্তি। তাহলে তুমি একটা ইঞ্জিনে যখন পেট্রোল দিলা বা ফুয়েল দিলা, ডিজেল দিলা, তুমি রাসায়নিক শক্তি আছে ওইটার ভিতরে, ইঞ্জিনে গিয়ে ওটা কি হবে, হিট এনার্জিতে কনভার্ট হবে, তাহলে একটা কাজ হবে, ঠিক আছে। আলোক শক্তি, লাইট এনার্জি, সৌরশক্তি, এটাও ঘুরে কি ওই সেম, সূর্য থেকে যে লাইটটা আসছে ওইটার এনার্জি। চুম্বক শক্তি, চুম্বক কি, একটা চুম্বক কি আরেকটা চুম্বককে আকর্ষণ করে না, আকর্ষণ করে কি কি দ্বারা, বল দ্বারা। এখন ওই বল দ্বারা যদি একটা সরণ হয় তাহলে তো কাজ হবে। বিদ্যুৎ শক্তি, এটা তো আমরা প্রতিদিন ইউজ করি, আমার বাসায় লাইট চলে, ফ্যান চলে। নিউক্লিয় শক্তি, নিউক্লিয় শক্তি কি, এটাকে ওই যে পারমাণবিক শক্তিও বলে, পরমাণুর ভিতরে যে এনার্জিটা নিয়ে আমরা কাজ করি। তোমরা যে পারমাণবিক বোমার কথা শোনোনি? তারপরে কি রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট, ওইটা কিন্তু এই কি এই নিউক্লিয় শক্তি কাজে লাগানো হয়, ঠিক আছে। ওই নিউক্লিয় শক্তি দ্বারা কি করা হয়, রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রটা আছে ওখানে নিউক্লিয় শক্তি উৎপন্ন হয়, ওই শক্তিটা তাপ শক্তিতে কনভার্ট করা হয় ওই হিট এনার্জি দ্বারা। তখন আবার কি পানিকে বয়েল করা হয়, স্টিম জেনারেট করা হয়, ওই স্টিম দ্বারা তখন কি জেনারেটর ঘোরানো হয়, ওটা ঘোরায় তখন বিদ্যুৎ তৈরি করা হয়। আচ্ছা, এইখানে একটা দেখো যে আমরা যান্ত্রিক শক্তির দুইটা রূপ দেখেছি, একটা হচ্ছে স্থিতি শক্তি আর একটা গতি শক্তি। স্থিতি শক্তিটাকেই সাধারণত বিভব শক্তি বলে, বিভব শক্তি, যেটা আমরা এখন ডিটেলসে দেখবো কারণ এখান থেকে কোয়েশ্চেন হবে, ঠিক আছে। আমরা সাধারণত যে শক্তির এগুলা দেখি, আমরা যে কাজগুলা দেখি, আমরা কি জানি যে কাজ হচ্ছে কি শক্তির রূপান্তর, সেটা এই দুই শক্তির ভিতরেই দেখি। যে এইটা একটা বস্তু মনে করো, এই একটা বস্তু মাটিতে ছিল, মাটি থেকে তুমি একটা উচ্চতায় উঠালা। আচ্ছা, একটা উচ্চতায় উঠাইছো, ও একটা নতুন অবস্থানে এসেছে, ওর ভিতরে কি আমি তো একটা কাজ করেই তুলেছি তাকে, তাই না? তাহলে এখানে তার ভিতরে কি একটা শক্তি সংরক্ষিত আছে, ঠিক আছে। এটার ভিতরে ও যে একটা নতুন অবস্থানে আসলো, সে তার নতুন অবস্থানের জন্য ওর ভিতরে একটা শক্তি জমা আছে, এই জন্য আমি যখন এটাকে ছেড়ে দিব তখন এটা নিচের দিকে পড়বে। আচ্ছা, এখানে অভিকর্ষ বলটা কাজ করে, আবার ও যখন নিচের দিকে গতিশীল হবে তখন কি একটা বেগ প্রাপ্ত হবে, এবং এই বেগটা কি কনস্ট্যান্ট থাকবে, এই বেগটা আস্তে আস্তে বাড়বে, তার মানে এখানে একটা ত্বরণ আছে। তাহলে ত্বরণ আছে, এর ভর আছে, তাহলে একটা বলও আছে, তাই না? তাহলে বল আছে, আবার বস্তুটা যখন পড়ছে সরণও হচ্ছে, তাহলে কাজও হচ্ছে। আচ্ছা, এরকম জটিল কনসেপ্টে দেখার দরকার নাই, আমরা এখানে একটু পড়ি তাহলে আরো ক্লিয়ার হবে। বিভব শক্তি, স্বাভাবিক অবস্থান থেকে পরিবর্তন করে, মাটিতে ছিল আমি একটা উপরে উঠাইছি, তাহলে কি অবস্থানে পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বিভব শক্তি বলে। কাজ করার সামর্থ্য অর্জন করেনি, এই যে আমি যখন একে উঠাইছি, একে যদি আমি ছেড়ে দিই তাহলে তো নিচে পড়বে, নিচে যখন পড়বে তখন তো একটা কাজ করবে, তাহলে এই কাজ করার সামর্থ্য তো তার ভিতরে আছে। এটা হচ্ছে কি বিভব শক্তি। এটা সে কেন লাভ করেছে, সে অবস্থানের জন্য লাভ করেছে। সে মাটিতে থাকলে তো এটা পাইতো না, আমি তাকে উপরে উঠাইছি, এখন সে এটা লাভ করেছে, তাই না? তো সে তার কি অবস্থানের জন্য এটা লাভ করেছে। তাহলে এটা কি আমাদের বিভব শক্তি। এই বিভব শক্তিকে আমরা কি দ্বারা লিখতে পারি, ইপি, পটেনশিয়াল এনার্জি। এই পটেনশিয়াল এনার্জি এটার কি ইকুয়েশন হচ্ছে কি mgh। mgh, এম হচ্ছে বস্তুর ভর, জি অভিকর্ষ ত্বরণ, আর এইচ হচ্ছে তুমি কত উচ্চতায় তাকে উঠালা। আমরা এর আগে কৃত কাজের ক্ষেত্রে এই ফর্মুলা দিয়েই করেছি, ঠিক আছে। এই ফর্মুলা দিয়ে আমরা কৃত কাজের মান বের করেছি, বাট এই কারণে পার্থক্যটা হচ্ছে এটা কিন্তু শক্তি। আমরা আগেই বলেছি যে কাজ আর শক্তির একক একই হতে পারে না একই, জুল, বাট জিনিস দুইটা কিন্তু আলাদা। তাহলে এটা কি বিভব শক্তি, বিভব শক্তি আর কাজ এখানে কিন্তু পার্থক্য আছে, ঠিক আছে। এই বিভব শক্তির পরিবর্তনে কাজ হয়, ঠিক আছে। এটা কখন হতে পারে, মনে করো যে একটা পজিশনের বিভব শক্তি হচ্ছে mgh, আরেকটা পজিশনের ধরলাম এটা EP1। আচ্ছা, আমি এই দিকে দেখি, মনে করো যে EP1 হচ্ছে mgh, আর EP2 ধরলাম এইচ উচ্চতায় EP1, আর যখন ভূমিতে ছিল এটা ধরলাম EP2। তাহলে এইচ এর মান কত, ভূমিতে যখন ছিল 0, তাহলে এইচ এর মান 0 হলে পুরোটাই কি 0, তখন তোমার কাজ হবে কত, এই দুইটার কি, যদিও এখানে শক্তি রূপান্তর ঘটে নাই, এটা যদি পার্থক্যটা আমরা ডিটারমাইন করতে পারছি, আর শক্তির তো রূপান্তর হয় নাই, তাহলে এই কনসেপ্টেও আমরা ধরতে পারবো না যে এইটা থেকে আমরা দুইটা বিয়োগ করে যে ধরছিলাম, এটাও আমরা ধরতে পারবো না আসলে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এটা আমরা ধরতে পারবো যখন এই যে আমরা গতিশক্তিটা পড়লে আরেকটু আমরা ক্লিয়ার হয়ে যাবো। গতিশক্তি দেখো, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে তাকে গতি শক্তি বলে। খুবই সিম্পল একটা ডেফিনেশন,
কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য লাভ করে। তাহলে একটা বস্তুতে দেখো আমি একটা এনার্জি দিয়ে ধাক্কা দিলাম, তাই না? একটা এনার্জি দিয়ে ধাক্কা দিলাম, ও গতিশীল আছে। তা আমি যখন তাকে ধাক্কা দিয়েছি, তার স্মরণও হচ্ছে, তাহলে তো আমি একটা কাজ করেছি। আচ্ছা, কাজ করেছি তার মানে কি এনার্জির রূপান্তর ঘটেছে। আমার ভিতরের একটা এনার্জি আরেকটা এনার্জিতে কনভার্ট হয়েছে, কনভার্ট হয়ে গাড়ির ভিতরে গেছে, তাই না? আমার ভিতরে বিভব শক্তি ওই গাড়িতে যে কি গতিশক্তিতে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে? তো এই যে গতিশক্তি, ওটাই হচ্ছে কি যে কাজ করার যে সামর্থ্য, ও তো কাজ করছে, গাড়িটা ডিসপ্লেসমেন্ট ঘটছে, তাই না? তাহলে একটা কাজ হচ্ছে, এটা কোন শক্তির জন্য হচ্ছে? তার ভিতরে তখন অলরেডি গতিশক্তি চলে গেছে, ঠিক আছে? আর গতিশক্তির ইকুয়েশনটা কি, যেহেতু এটা গতিশীল, আমরা এর আগেই মনে একটু কাজ করলাম গতিশক্তি নিয়ে, তাই না? ইকুয়াল টু কি, হাফ এম ভি স্কোয়ার। এম হচ্ছে কি বস্তুর ভর, আর ভি হচ্ছে বস্তুর বেগ। এম হচ্ছে বস্তুর ভর আর ভি হচ্ছে বস্তুর বেগ। এটা হচ্ছে বস্তুর বেগ। দেখো কোয়েশ্চেন দেওয়া আছে, এগুলো খুবই ডাল ভাত কোয়েশ্চেন, তোমরা পারবা। 4000 কেজি ভরের একটি ট্রাক, 4000 কেজি ভরের একটি ট্রাক, ট্রাকের ভর দেওয়া আছে, এম এর মানটা দেওয়া আছে। আচ্ছা, একটি ট্রাক, বেগ দেওয়া আছে 54 কিলোমিটার পার আওয়ার, বেগ দেওয়া আছে ভি। 1000 কেজি ভরের একটি গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তি সমান হবে? তো ট্রাকটির গতিশক্তি সমান যে হবে, তাহলে আমার তো আগে ট্রাকের গতিশক্তিটা জানা লাগবে, তাই না? আচ্ছা, ট্রাকের এম অফ ট্রাক টি লিখলাম, এটা কত দেওয়া আছে? 4000 কেজি। আচ্ছা, ভি অফ ট্রাক এটা দেওয়া আছে কত? 54 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা কি করব, মিটার পার সেকেন্ডে কনভার্ট করব। তাহলে 1000 দ্বারা গুণ করব আর 3600 দ্বারা ভাগ করব। তাহলে কি হবে, 0 0 দুইটা কাটলাম, 18 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা হবে 2, এটা হবে কত, 3, এই 2 এর সাথে এটা কত, 5, 3 5 15 মিটার পার সেকেন্ড। তোমরা ক্যালকুলেটারে করে নিবা, ঠিক আছে? তাহলে ট্রাকের গতিশক্তি ই কে টি, ট্রাকের গতিশক্তি কি হবে, হাফ ট্রাকের ভর কত, এম টি, আর ট্রাকের বেগ ভি টি স্কোয়ার। তাহলে হাফ এম টি মান কত, 4000 কেজি, ভি টি 15 স্কোয়ার। তাহলে কত হবে, এটা কাটলে 2000, 15 স্কোয়ার হয় কত, 225। এটা কত আসে, 4.5 ইন্টু 10⁵ জুল, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাকের গতিশক্তি। আচ্ছা, এখানে একটু জায়গা কম হয়ে গেছে, সমস্যা নেই, এটা আমি একটু রিমুভ করি। আচ্ছা, এই জায়গায় এখন আমরা বাকিটুকু করে নিব। আচ্ছা, একটা গাড়িটার ভর দেওয়া আছে কত, 1000 কেজি। গাড়ি বলতে কার ধরলাম, এমসি। তোমরা আবার এমসি বইলা কাউকে গালি দিস না, ঠিক আছে? 1000 কেজি, হ্যাঁ। আর গতিশক্তি, এই গাড়ির গতিশক্তি, কারের গতিশক্তি ইকে সি, এটা কত, এটার মত সমান, ট্রাকের সমান। তাহলে দিলাম ইকে টি। এখন বলছে এই গাড়ির বেগটা কত হবে, তাই না? এটা কত হবে? তাহলে আমরা এখানে লিখি যে ইকে সি ইকুয়াল ইকে টি। তাহলে ইকে সি কত হবে, হাফ এম সি ভিসি স্কোয়ার। আর ইকে টি এর ভ্যালু তো আমরা জানি, সেটা বসাই দিব। আচ্ছা, আমি এখান থেকে কি বের করব, ভিটা বের করব। তাহলে ভিসি এটা কত হবে, √2 ইকে। তাহলে 2 ইকে, 2 ইন্টু ইকে, ইকের ভ্যালু কত, 4.5 ইন্টু 10⁵, 4.5 ইন্টু 10⁵। আচ্ছা, আর নিচে কি হবে, নিচে হবে এমসি। এমসি কত, 1000 এমসি। তাহলে ভিসি কত হবে, এমসি আর ভিসি ভাইস চ্যান্সেলর, আর কি এমসিতে কি, টু ইন্টু 4.5। আচ্ছা, একটু দাঁড়াও তো, আমার এখানে ক্যালকুলেটর নাই, ফোনের এই ক্যালকুলেটরটাও
আচ্ছা এইখানে 1000 মানে 1000কে আমি যদি কাটি তাহলে এখান থেকে 3 কেটে যাবে, 3 কেটে থাকবে কত 2, 10⁵ আর এখানে 1000, 1000 মানে কত 10⁻3, তো 10⁻3 আর উপরে কত 10⁵, তাহলে ওই যে সূচক জানো না, এখানে কি হবে 10⁵ মাইনাস 3, তাহলে কত আলটিমেটলি 10⁻2, তাহলে উপরে কত থাকছে 10⁻2, তার মানে 100, 100 সাথে এগুলো যদি আমি গুণ করি তাহলে 900 হয়, √900 মানে 30 মিটার পার সেকেন্ড। তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে চেক করে নিও, ঠিক আছে। পরের কোয়েশ্চেন, 7 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ হতে 15 মিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে? বিভব শক্তি ইপি সমান কি mgh। এটা আমার মনে হয় না যেটা আমার করে দিতে হবে, তোমরা এখন বাকিটা বের করে নিও। কত উচ্চতায় উঠালে বিভব শক্তি 600 জুল, এটা ম্যাথ, এত সহজ ম্যাথ। mgh কত উচ্চতায় h বের করতে হবে, তাহলে h সমান কি হবে ইপি বাই এমজি, ইপি বাই এমজি। ইপি দেওয়া আছে কত 600 জুল, এম কত 20 কেজি। আচ্ছা জি কত, জি তো আমরা জানি 9.8, তাই না, এটাকে 10 ধরে নিলাম কারণ আমি ক্যালকুলেটর ইউজ করব না। হ্যাঁ তাহলে 0.000 কত 3 মিটার, 3 মিটার। তুমি যদি একটু 9.8 ধরো তাহলে একটু হয়তো বেশি আসবে, 3 পয়েন্ট সামথিং আসবে একটু। আচ্ছা 1260 জুল গতিশক্তি, এটা ইকে। কোন দৌড়বিদের বেগ দেওয়া আছে, ভি দেওয়া আছে, ভর কত, ডাল ভাত। তাহলে এম ইকুয়াল কি হবে 2 ইকে বাই কি ভি স্কয়ার। তাহলে ইকে কত 1260, তাহলে 2 ইন্টু 1260 আর বেগ হচ্ছে কত 6, তাহলে ভি স্কয়ার মানে 36। তাহলে এখন বের করো এটা তোমরা কত আসে। এটা আসছে 70 কেজি। শক্তি সংরক্ষণশীল নীতি, কাজের তো না তাই না, শক্তি খেয়াল করবা, শক্তি, শক্তি কি, শক্তি অনেক আছে, অনেক শক্তি দেখেছি, বাট আমরা দুইটা শক্তি নিয়ে কাজ করলাম, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে বিভব শক্তি। আচ্ছা শক্তি সংরক্ষণশীল নীতিতে কি বলা আছে, শক্তি কখনো সৃষ্টি বা ধ্বংস হয় না, অ্যাবসলিউট ট্রু। এটি কেবল এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়, হয়, এবং যখন হয় তখন কি হয়, কাজ হয়। এটা শক্তির সংরক্ষণশীল নীতি, এটা কি শক্তির সংরক্ষণশীল নীতি। আমরা একটু বোঝার চেষ্টা করি। একটা পড়ন্ত বস্তু বা একটা নিক্ষিপ্ত বস্তু, যে কোনো বস্তুর ক্ষেত্রে ধরলাম একটা নিক্ষিপ্ত বস্তুই দেখি, এটা ভূমি, এই ভূমিতে একটা বস্তু আছে, একটা বস্তু আছে, বস্তুটাকে একটা বেগ দিয়ে নিক্ষেপ করলাম, ভি বেগ দিয়ে এটাকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করলে এটা কি উপরে উঠবে, ধরলাম এই উচ্চতায় উপরে উঠলো, এত দূর অব্দি উঠলো, এই উচ্চতাটা ধরলাম এইচ, এই এইচ পরিমাণ উচ্চতায় উঠলো, বস্তুটা এখন এইখানে চলে আসলো। এখন বস্তুটা উপরে উঠবে, তারপর এখানে এসে কি থেমে যাবে, থেমে আবার কি নিচের দিকে পড়বে। এখন ঘটনা কি ঘটবে এই ঘটনায়, আচ্ছা এইখান থেকে যখন এই বস্তুটাকে তুমি নিক্ষেপ করছো উপরের দিকে, এই বস্তুটার একটা ভর আছে, বস্তুটার ভর কত এম, এই এম ভরের বস্তুটা তুমি ভি বেগে নিক্ষেপ করছো, তার মানে তার ভিতরে একটা গতিশক্তি আছে। এখন এই গতিশক্তি নিয়ে সে উপরের দিকে উঠছে, এখন উপরের দিকে উঠলে অভিকর্ষ ত্বরণ জি কাজ করে নিচের দিকে, তাহলে তার বেগটা আস্তে আস্তে হ্রাস পাবে। আচ্ছা কারণ এখানে মন্দন ঘটবে, তাহলে বেগ হ্রাস পাবে। তাহলে তুমি যে একটা গতিশক্তি দিয়ে তাকে নিক্ষেপ করলা, এখন কি গতি বেগটা তো আস্তে আস্তে হ্রাস পাবে, তার মানে গতিশক্তি ওটাটা কি হ্রাস পাবে, কারণ ভরের তো পরিবর্তন হয়। এখন গতিশক্তি হ্রাস পাক, ঠিক আছে, বাট ও মনে করো এখন উঠতে উঠতে এই জায়গায় আসলো, তখন তার মনে করো বেগটা অর্ধেক হয়ে গেছে, তো এইখানে আসলো, তাহলে ভূমি থেকে তো একটা উপরে আসছে তাই না, একটা উচ্চতায় আসছে, একটা উচ্চতা অতিক্রম তো ও করেছে, তাহলে একটা উচ্চতা যখন ও অতিক্রম করেছে তখন কি তার অবস্থার পরিবর্তন হয়েছে, আর অবস্থার পরিবর্তন হলে কি তার ভিতরে একটা বিভব শক্তি তৈরি হয়েছে, তার ভিতরে একটা পটেনশিয়াল এনার্জি আছে। এই এনার্জিটা কোথা থেকে এসেছে, গতিশক্তি থেকে এসেছে। এইখান থেকে এইখান উঠতে তার বেগ কমে গেছে, বেগ কমে যাওয়ার কারণে গতিশক্তি কমেছে, বাট
যতটুক গতিশক্তি কমেছে ওই অতটুক গতিশক্তি তার ভিতরে বিভব শক্তি হিসাবে জমা হয়েছে, কারণ সে এই একটা সার্টেন উচ্চতায় উঠেছে, তার ওই পজিশনের জন্য তার ভিতরে একটা বিভব শক্তি আছে। এইখানে যখন আসবে সর্বোচ্চ উচ্চতা, এইটা সর্বোচ্চ উচ্চতায় আমরা জানি কি বস্তুটা কি এসে থেমে যায়, তাহলে এখানে বস্তুটার বেগ ভি ইকুয়াল টু কত হয়ে যায়, 0। তাহলে এখানে গতিশক্তি সম্পূর্ণ 0 হয়ে যায়। ভি 0 মানে কি ই কে, এটা কি 0 হয়ে যায়, ই কে 0 হয়ে যায়। আচ্ছা, এই জায়গাটায় আমি যখন ভি বেগ দিয়ে এটাকে নিক্ষেপ করেছিলাম, এটার ভিতরে তখন গতিশক্তি ছিল, তাহলে এইখানে যখন আমি তাকে ভি বেগে নিক্ষেপ করেছি তার ভিতরে অবশ্যই একটা কি গতিশক্তি ছিল, গতিশক্তিটা কি ই কে কি হাফ এমভি স্কোয়ার, হাফ এমভি স্কোয়ার, এটা গতিশক্তি তার ভিতরে ছিল। কিন্তু সে তখন ভূমিতে ছিল, তার অবস্থার কোনো পরিবর্তনই হয় নাই, এই 0 ছিল, তার অতিক্রান্ত উচ্চতা 0 ছিল, তখন বিভব শক্তি ইপি এটা কি ছিল 0, ঠিক আছে। আর এই উচ্চতায় দেখো এখানে গতিশক্তি 0 হয়ে গেছে, আর ও এইচ উচ্চতায় উঠেছে, তো এইচ উচ্চতায় তার বিভব শক্তি আছে, তার বিভব শক্তি ইপি হচ্ছে কি এমজিএইচ, এমজিএইচ। তো শক্তি সংরক্ষণশীল নীতি যেটা এটা বলে যে এইখানে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি সমান, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, এই বিন্দু বলো, ভূমি বলো, আর একদম উচ্চতায় বলো, প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি অর্থাৎ শক্তির সমষ্টিটা সমান থাকবে। গতিশক্তি, বিভব শক্তি এগুলা পরিবর্তিত হবে, বাট তাদের মোট যোগফলটা সমান থাকবে। অর্থাৎ এইটা ধরলাম এ পয়েন্ট, এটা ধরলাম বি পয়েন্ট, এটা ধরলাম সি পয়েন্ট, এদের প্রত্যেকটা পয়েন্টের টোটাল এনার্জিটা সমান থাকবে। এবং এই টোটাল এনার্জি কি দুইটার যোগফল, বিভব শক্তি এবং গতিশক্তির যোগফল, এই টোটাল এনার্জিটা কি প্রত্যেকটা বিন্দুতে সমান থাকবে। এটাই হচ্ছে কি শক্তি সংরক্ষণশীল নীতি। কারণ আমরা জানি শক্তি সৃষ্টিও হয় না, ধ্বংসও হয় না, তাই না? তো ওই যে গতিশক্তি থেকে বিভব শক্তিতে গেল, বিভব শক্তি থেকে গতিশক্তিতে আসছে, কারণ পড়ার ক্ষেত্রে আবার দেখো এখান থেকে যখন নিচে পড়বে এটার ভিতরে কি আস্তে আস্তে তো বেগ প্রাপ্ত হবে, এবার অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করছে, মানে বেগটা আস্তে আস্তে বাড়বে, আস্তে আস্তে বেগ বাড়বে মানে কি গতিশক্তিটা বাড়বে। তো এই গতিশক্তি কোত্থেকে আসবে, কোত্থেকে আসবে, এই যে তার এই জায়গাতে তো তার একটা কি বিভব শক্তি ছিল, তো এখন তো সে কি আস্তে আস্তে নিচে নামবে, এইচটা কমবে, উচ্চতাটা কমবে, উচ্চতাটা যখন কমবে বিভব শক্তি কমবে, বিভব শক্তি যতটুকু কমবে ততটুকু গতিশক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এটা আমরা শক্তি সংরক্ষণশীল নীতি ছিলাম। এখন আমরা যদি বাকি ম্যাথগুলো দেখি, এখানে দুইটা ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো আমরা দেখবো, ঠিক আছে। এই ম্যাথগুলো দেখলে আমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে একটা ম্যাথ আছে, আচ্ছা এসি, আচ্ছা এটা হচ্ছে ভূমি, এডি এটা পুরাটা কি 50 মিটার দেওয়া আছে, তাই না? আর বলা আছে কি এসি অর্থাৎ এইখান থেকে যে এতটুক দেওয়া আছে কত 25 মিটার, এতটুক যদি 25 মিটার হয় তাহলে সিডি এটা কত 25 মিটার, যদিও দেখে মনে হয় না, তাই না? দেখে মনে হয় না, বাট দেওয়া আছে, কিছুই করার নাই। এখন বলছে এ সি এবং ডি বিন্দুতে শক্তি রূপান্তর প্রক্রিয়াটি শক্তি নিত্যতা সূত্র অনুসরণ করে ব্যাখ্যা করো। কোন কোন বিন্দুতে, এ সি ডি। তাহলে শক্তি রূপান্তর শক্তি সংরক্ষণ নীতি কি বলে, এই তিন বিন্দুতে মোট শক্তি এগুলা কি সমান হবে, এটা কি সমান হবে। তাহলে আমরা প্রথমে এ বিন্দুতে বের করব, এ বিন্দুতে আমরা এ বিন্দুতে মোট শক্তিটা বের করবো। আচ্ছা এ বিন্দুটা কোথায়, এ বিন্দুটা একদম উপরে, এইচ উচ্চতায় 50 মিটার উচ্চতায়, এইখান থেকে বস্তুটা কি পড়ছিল, তাহলে এইখানে সে যখন ছিল তখন তো স্থির ছিল, এইখানে যখন ছিল সে তো স্থির ছিল, আস্তে আস্তে পড়তে পড়তে সে কি গতিশীল হয়েছে, তাই না? তাহলে ওইখানে তো সে কি স্থির ছিল, তাহলে সে যদি স্থির থাকে তাহলে তার ভিতরে যেটা গতিশক্তি হাফ এমভি স্কোয়ার, স্থির মানে ভি কত 0, তাহলে গতিশক্তিটা কত 0। আচ্ছা এবার দেখো সে এইচ উচ্চতায় ছিল, তাহলে তার ভিতরে একটা বিভব শক্তি আছে, আচ্ছা এখানে এ ডি আর এখানে ইপি এ, তাহলে এম জি এইচ, তাহলে এম কত 10 কেজি, জি 9.8, আর এইচ কত 50 মিটার উপরে আছে। তাহলে বিভব শক্তি কত আসছে, জুল, 4900 জুল। তাহলে এখানে টোটাল এনার্জিটা এটা কত হবে 4900 জুল। এখন বাকি যে দুইটা বিন্দু আছে সি বিন্দু আর ডি বিন্দু, এই দুইটাতেও কি মোট এনার্জিটা 4900 জুল হতে হবে, ঠিক আছে।
তাহলে এখন আমি এই বাকি বিন্দুগুলার বের করব। আচ্ছা, ডি বিন্দুতে যদি দেখো, আমি আগে ডি বিন্দুতে চলে গেলাম। ডি বিন্দুতে কেন গেলাম, এখানে একটা মজা আছে। মজাটা হচ্ছে ডি বিন্দুতে বিভব শক্তি এটা কত হবে বলো তো? বিভব শক্তি কি? এম জি কি এইচ। আচ্ছা, এই ডি বিন্দুতে এইচ এর মান কত বলো তো? কত? 0। তাহলে এই বিন্দুতে বিভব শক্তি কত? 0 0 জুল। তাহলে বাকি যে এনার্জিটা, অর্থাৎ টোটাল এনার্জি হতে গেলে কি 4900 হতে হবে। এই পুরাটাই গতিশক্তি হিসাবে আছে, আর গতিশক্তি হিসাবে যাচ্ছে সেটা তো আমাকে দেখাইতে হবে, তাই না? তাহলে এই ডি বিন্দুতে আমি বেগ বের করব। বেগ বের করলেই কি, আমি তো ভর জানা আছে, আমি গতিশক্তিটা বের করতে পারবো। তাহলে বেগটা বের করব কিভাবে? বেগ কিভাবে বের করব বলো? বেগ কিভাবে বের করব? আচ্ছা, বেগ বের করব আমাদের এখানে দেখো, আমরা জানি ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস কি 2gh। পড়ন্ত বস্তু সূত্র, এগুলো তোমরা গতির অধ্যায়ে পড়েছো, তাই না? এটা পড়ন্ত বস্তুর জন্য, নিক্ষিপ্ত বস্তু হলে এখানে মাইনাস হইতো। তাহলে ইউ আদিবেগ, ও যখন এ উচ্চতায় ছিল তখন তার তো সে তো স্থির অবস্থায় ছিল, তাই না? এখান থেকে পড়ছে, তাহলে এখানে আদিবেগটা কত? 0। তাহলে এইচ হবে কি ভি স্কয়ার, সরি, তাহলে ভি স্কয়ার কত হবে? 2gh। আমি ভি স্কয়ারটা জাস্ট বের করবো, ঠিক আছে? আমি ভি করলে আমার রুট করা লাগবে, বাট আমি ভি স্কয়ার বের করবো, কারণ আমি গতিশক্তিতে কি হাফ এম ভি স্কয়ার, তাহলে ডিরেক্টলি বসাই দিতে পারবো। তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান কত? 50। তাহলে আচ্ছা, 50 দুগুণে 100, 100 ইন্টু 9.8 মানে 980। 980 পেলাম, ঠিক আছে? এখানে আবার একক মিটার পার সেকেন্ড বসাতে যাও না, নাহলে ভুল হয়ে যাবে। তুমি যদি একক বসাইতেই যাও তাহলে মিটার স্কয়ার পার সেকেন্ড ইনভার্স 2 বসাই, ঠিক আছে? যদি একক বসাতে চাও, নাহলে বসানো দরকার নাই। আর যদি একক বসাও তাহলে তখন ভি এটা রুট করে নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে ই কে, আচ্ছা এটা টি, ই কে ডি, এটা কত হবে? হাফ এম ভি স্কয়ার। তাহলে হাফ এম এর মান কত? 10 ভি স্কয়ার, ভি স্কয়ার কত? 980। 980 এটার সাথে কাটলে 2, সরি 5। এখন 5 ইন্টু 980, তাহলে এটা কত হবে? 4900। 4900 জুল, ঠিক আছে? এখন টোটাল এনার্জিটা কত ডি বিন্দুতে? 4900 জুল, ঠিক আছে? এখন আমরা ওই এই সি বিন্দুতে বের করবো, ঠিক আছে? তো আমাদের এখানে এই পেজে করি। আচ্ছা, সি বিন্দুতে যে বের করব, আচ্ছা সি বিন্দুতে বের করব। সি বিন্দুটা কত? ভূমি থেকে 50 মিটার উপরে। তার মানে এইখানে হচ্ছে সি বিন্দু, হ্যাঁ, এটা ভূমি, এটুকু কত? 50, এটুকু 50, তাই না? সরি সরি সরি, এটুকু 25 মিটার আর এটুকু হচ্ছে 25 মিটার। এটুকু হচ্ছে 25 মিটার। আচ্ছা, এই বিন্দুতে এখান থেকে পড়ছিল বস্তুটা, তাই না? এখান থেকে বস্তুটা পড়ছে, বস্তুটার ভর দেওয়া আছে 10 কেজি। 10 কেজি, 10 কেজি, ঠিক আছে? এখন সি বিন্দুতে যখন আমি টোটাল এনার্জিটা বের করব, আমাকে সি বিন্দুতে গতিশক্তি বের করতে হবে, বিভব শক্তি বের করতে হবে। তাহলে সি বিন্দুতে বিভব শক্তিটা আমি যদি বের করি, তাহলে ইপিসি এম জি এইচ। আচ্ছা, এম 10 কেজি, জি 9.8। আচ্ছা, এখানে এইচটা কত? ভূমি থেকে কত উপরে? 25 মিটার উপরে না? তো 25 নিলাম, এখন 25 নিলাম, তাহলে কত হবে এটা? অর্ধেক হবে, 2450 জুল। আচ্ছা, এটা তো পাইলাম বিভব শক্তি। এখন গতি শক্তি কত হবে? আমি তবে কি বের করবো? ই কে সি কত? হাফ এম ভি স্কয়ার। এখন ভি স্কয়ারটা কত? এই জায়গায়, তাহলে এইখান থেকে পড়ছে, এইখান অবধি আসছে। এখন তাহলে এইখানে ইউ ছিল 0, এখানে ভি এর মানটা কত? আমরা জানি ভি স্কয়ার সমান কি ইউ স্কয়ার প্লাস 2gh। তাহলে ভি স্কয়ার, আচ্ছা ইউ স্কয়ার তো কত? 0, 2gh 2, 9.8। এবার এইচ এর মানটা কত নিব বলো তো? নিচ থেকে না উপর থেকে? ঠিক আছে, যদিও সমান, বাট এটা এইচটা নিবা তুমি উপর থেকে, কারণ বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়ছে,
ঠিক আছে? যদি অন্য জায়গায় হইতো তখন কি এটা না হয় নিচ থেকে 25 উপর থেকে 25, ঠিক আছে? বাট যদি এটা মনে করো 30 মিটার উচ্চতায় হইতো তখন কি উপর থেকে পড়ছে, তাহলে 20 মিটার নিতে হইতো, ঠিক আছে? তাহলে এখানে ভি স্কয়ারের ভ্যালু কত হচ্ছে 50 ইন্টু 9.8 কত হয় 50 ইন্টু 9.8 মানে 490, তাহলে হাফ এম ভি স্কয়ার, এম এর ভ্যালু 10, ভি স্কয়ারের ভ্যালু 490, তাহলে 2 2 কাটলে 5, এটা হয় কত 2450, তাহলে টোটাল এনার্জি বিভব শক্তি আর গতিশক্তির যোগফল কত 2450 প্লাস 2450, এই দুইটা যোগফল কত 4900 জুল। তাহলে দেখো প্রত্যেকটা বিন্দুতে কি মোট শক্তি সংরক্ষিত হয়েছে, সমান হয়েছে, এখানেও 4900, এখানেও 4900, এখানেও 4900, তাহলে তিনটা বিন্দুতে মোট শক্তির পরিমাণটা কি সমান। তাহলে এখানে আমরা কি বলতেই পারবো যে এখানে শক্তি সংরক্ষণশীল নীতিটা মেনে চলেছে। পরে একটা কোয়েশ্চেন আছে দেখো, 4 কেজি ভরের একটা বস্তু এম দেওয়া আছে, 40 মিটার পার সেকেন্ড বেগ খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো, ভি দেওয়া আছে, নিক্ষেপ করা হলো, উক্ত বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে, উক্ত বস্তুটির কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এটা ভূমি থেকে একটা বস্তুর ভর দেওয়া আছে এম সমান কত 4 কেজি। এখন এটাকে নিক্ষেপ করা হয়েছে ভি বেগে, এটাকে ভি বেগে নিক্ষেপ করা হয়েছে, এই বেগটা কত ভি কেন দিচ্ছি, এখানে তো মান দেওয়াই আছে 40 মিটার পার সেকেন্ড দেওয়াই আছে, এই বেগে নিক্ষেপ করা হয়েছে। হ্যাঁ, এখন বলছে যে উক্ত বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। কত উচ্চতা আমি তো জানি না, ওটা আমি বের করবো। ধরলাম এই উচ্চতায়, তাহলে এই উচ্চতায় ধরলাম, ঠিক আছে? এই উচ্চতাটা ধরলাম এইচ, এটা ধরলাম এইচ উচ্চতায় হবে। আচ্ছা, তাহলে উক্ত বস্তুটি কত উচ্চতায় বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ, তাহলে বিভব শক্তি গতিশক্তির যদি দ্বিগুণ হয় তাহলে 2 ইন্টু কি ইকে, তাই না? গতিশক্তির দ্বিগুণ হচ্ছে বিভব শক্তি। এখন বিভব শক্তি সমান কি জানি আমরা এম জি এইচ, আর গতিশক্তি এটা কি জানি আমরা 2 ইন্টু হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, এখন আমাকে এইচ বের করতে হবে, তাই না? তো এইচ যে বের করবা, তাহলে এখানে ভি স্কোয়ার, আচ্ছা ভি স্কোয়ারের ভ্যালু তো দেওয়াই আছে, ম্যাথ তো সহজ হয়ে গেছে আমাদের, একদম সহজ। এখানে এম এম কাইটা দাও, তাহলে এইদিকে রাখো কি এইচ, এখানে হাফ আর 2 কাটা, হ্যাঁ, তাহলে উপরে কি থাকে ভি স্কোয়ার, আর এই জিটা যাবে নিচে, তাহলে কি হবে ভি এর স্কোয়ার করলে কি 40 স্কোয়ার, আর জি 9.8, তাহলে এটা কত হবে, এটা কত হবে 40 স্কোয়ার 163 মিটার, 163.25 মিটার। তাহলে এই উচ্চতায় এই ঘটনাটা ঘটবে। এই উচ্চতায় এখানে দেখো এই জায়গায় তার হচ্ছে গতিশক্তিটাই সম্পূর্ণটাই হচ্ছে গতিশক্তি। তো এই যে তারপর উপরে যখন উঠবে গতিশক্তিটা আস্তে আস্তে কমবে আর বিভব শক্তিটা বাড়বে, যাইতে যাইতে এমন একটা কন্ডিশন আসবে যেখানে কি বিভব শক্তিটা গতিশক্তির দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে? তো এরপরে আর কিছু নাই আপাতত, আমাদের এটা ছিল প্রথম ক্লাস আমাদের এই চ্যাপ্টারে। আর আরেকটা ক্লাসে আমরা বাকি যে পার্টগুলো আছে, বাকি যে অংশগুলো আছে সেগুলো শেষ করব, আমরা বিস্তারিতভাবে বেসিক দেখব, ম্যাথ প্র্যাকটিস করব। তো সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ, আল্লাহ হাফেজ।